স্বাগত সমগ্র বাংলাদেশে এই মুহূর্তের সংবাদে আপনাদের সঙ্গে আছি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। আর সংবাদের শুরুতেই জানাচ্ছি, ময়মনসিংহের ত্রিশালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবু সালে মুসা। মুসা, দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে, এ বিষয়ে কি তথ্য রয়েছে, আর আহতদের অবস্থা এখন কেমন, আর যারা মারা গেছেন তাদের পরিচয় কি জানা গেছে, এবং জায়গাটি কি আসলে ঝুঁকিপূর্ণ কিনা, এই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য রয়েছে? 3:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার তেলেরঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাক, সেই ড্রাম ট্রাকটিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সেই ড্রাম ট্রাকটিকে ধাক্কা দেওয়ার ফলেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলে এই 5 জন নিহত হয় আমরা জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের টিম, ময়মনসিংহ ত্রিশালের যে ফায়ার সার্ভিস টিম রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে সেখানে তারা 5টি লাশ দেখতে পেয়েছেন। পরবর্তীতে আহত 10 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে আরও একজন মারা যায়। এই নিয়ে মৃতের সংখ্যা 6-এ দাঁড়ায়। এই যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে আমি ত্রিশাল থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুদ্দিন, উনি আমাদেরকে জানিয়েছেন যে কি কারণে এই ঘটনাটি ঘটেছে। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম। উনি জানিয়েছেন যে আসলে তারা খতিয়ে দেখছেন কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে এবং ঘটনার তাৎক্ষণিকতায় হয়তো তারা সেই বিষয়টি এখন বলতে পারছেন না। আর যারা নিহত হয়েছে সেই নিহতদের পরিচয় সম্পর্কেও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি এবং ধারণা করা হচ্ছে যে যারা মারা গেছে তাদের বেশিরভাগ কিন্তু বাসের যাত্রী, তবে এখনো বিষয়টি কিন্তু পরিষ্কার না। আর এই যে জায়গাটিতে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু একাধিক দুর্ঘটনার খবর পাই, মাঝে মধ্যেই কিন্তু এখানে দুর্ঘটনাটির খবর পাই এবং সেই ক্ষেত্রে বলা যায় যে এই এলাকাটি কিন্তু দুর্ঘটনা প্রবণ একটি এলাকা এবং পরবর্তীতে হয়তো এই বিষয়ে আরো বিস্তারিত এই ঘটনা সম্পর্কে জানা যাবে। আবু সালে মুসা জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে। শুধু উৎপাদন নয়, কৃষি পণ্যের বাজারজাতকরণেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আওয়ামী লীগ সরকার কৃষিতে ভর্তুকি দিতে চাইলে বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থা এর বিরোধিতা করে বলেও জানান তিনি। সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এছাড়া খাদ্য ও বীজের গুণগত মান ঠিক রাখতে এবং সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর যৌথ উদ্যোগে দেশে পালন করা হয় বিশ্ব খাদ্য দিবস। অভিনন্দন। দিবসটি উপলক্ষে এবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয় আন্তর্জাতিক সেমিনারের। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, শুধু উৎপাদন নয়, কৃষি পণ্যের বাজারজাতকরণেও জোর দিতে হবে। শুধু উৎপাদন বাড়ালে হবে না, সাথে সাথে আমাদের বাজারজাত করাটা এটার দিকে দৃষ্টি দিতে হবে। এবং জাতিপিতা যে বহুমুখী গ্রাম সমবায় করেছিলেন সেখানে কিন্তু এটাই ছিল সবথেকে লক্ষ্য, যে উৎপাদিত পণ্য বাজারজাত করা সমবায়ের মাধ্যমে। কৃষিতে যে ভর্তুকিটা দিই, কারণ এই ভর্তুকি দেওয়ার ব্যাপারে অনেক বাধা ছিল, অনেক আন্তর্জাতিক সংস্থা বাধা দিত যে ভর্তুকি দেওয়া যাবে না, আমরা তাদের কথা শুনিনি। আমি একদম স্পষ্ট, 96 সালে সরকারে আসার আগে থেকেই অনেকে, যেমন ওয়ার্ল্ড ব্যাংকই আমাদেরকে পরামর্শ দিচ্ছে যে এটা ভর্তুকি দেওয়া যাবে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ফসলি জমির 1 ইঞ্চি মাটিও যেন অনাবাদি না থাকে। খাদ্য ও বীজের মান ঠিক রাখার উপরও জোর দেন তিনি। এছাড়া কৃষি জমি নষ্ট করে কোনো অবকাঠামো উন্নয়ন হবে না বলেও জানান সরকার প্রধান। খাদ্য শুধু উৎপাদন না, খাদ্যের মানটা যেন ঠিক থাকে এবং সেটা আমার দেশে যারা ব্যবহার করবে তাদের জন্য যেমন প্রযোজ্য, আবার আমরা যখন রপ্তানি করব প্রক্রিয়াজাত করে তার জন্য প্রযোজ্য। প্রধানমন্ত্রী জানান, আমিষ উৎপাদনে গুরুত্ব দেওয়া হয়েছে, যার কারণেই ডিম, মাংস ও দুধের উৎপাদন বাড়ছে। তাই মাছ, মাংস ও দুধ উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। অনুষ্ঠানে ধানের নতুন জাত বঙ্গবন্ধু 100 এর উদ্ভাবনের তথ্য তুলে ধরা হয়। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাগুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় 4 জন নিহতের ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। তবে সকাল থেকে এই ঘটনার তদন্তে নেমেছে PBI। সংঘর্ষ এড়াতে এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। অপরদিকে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার আতঙ্ক এবং নতুন করে হামলার আশঙ্কায় অনেকেই বাড়ি ছেড়ে পালিয়েছে। আর লুটপাটের আশঙ্কায় ঘরের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন কেউ কেউ।
এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে। গতকাল বিকেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ও আলী সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতায় 4 জন মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। এখন এই মালামালগুলো না সরালে দেখেন নিয়ে তো যাবো এই জন্য লোকে ভয়তে পায়। একটা লোক নেই, আমরা কিভাবে থাকবো এই জায়গায়? দেখা যাচ্ছে পুলিশ তো রাস্তা বাড়ি পাতার ডিউটি দিচ্ছে না, রোজ একটা অঘটন ঘটে যায়, তাহলে কি হবে? এখানে আমরা সবাই উপস্থিত আছি, সিনিয়র অফিসার উপস্থিত আছে, পর্যাপ্ত টহল রয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার পরবর্তীতে কোনো ধরনের কোনো আইনশৃঙ্খলা বিরোধী কার্যকলাপ এখানে সংগঠিত আর হয় নাই। এ নিয়ে আরও জানাতে এবার মাগুরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল বাশার। বাশার, এখন এলাকার পরিস্থিতি কেমন দেখছেন, আর স্থানীয়রা ঘরবাড়ি ছেড়ে যাচ্ছেন কেন? হ্যাঁ, মাগুরা অঞ্চলের দীর্ঘদিনের একটি প্রবণতা দেখা যায় যে যখনই গ্রাম অঞ্চলে কখনো দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটে বা হত্যাকাণ্ড ঘটনা ঘটে, তখনই দেখা যায় যে প্রতিপক্ষের ঘর বাড়িতে লুটপাটের একটা ঘটনা, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। এই প্রবণতা থেকে মাগুরার গ্রাম অঞ্চলের মানুষগুলো বের হয়নি। তো গতকাল যেহেতু এই যে 4টি ব্যক্তির প্রাণহানির ঘটনা ঘটেছে, এই ঘটনার পরবর্তীতে যেটা সাধারণত অতীতে দেখা গেছে যে পরবর্তী মুহূর্তেই লুটপাটের ঘটনা ঘটে বা প্রতি হামলার ঘটনা ঘটে। তো মাগুরা পুলিশ প্রশাসনকে স্থানীয় মানুষ, স্থানীয় গ্রামবাসীরাও অনেকেই ধন্যবাদ জানিয়েছেন যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, কোন রকম প্রতি হামলার ঘটনা ঘটেনি। তবে এই যে প্রবণতা দেখা যায় সবসময় রয়ে গেছে, সেই কারণেই ভয়ে যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই কারণেই মানে প্রতিপক্ষের হামলা হতে পারে এই আশঙ্কা। যেমন পুরুষ সদস্যরা, নজরুল মেম্বারের সমর্থিত ব্যক্তিরা বাড়ি থেকে পালিয়ে গেছে, কেউই কোনো পুরুষই বলা যায় নাই। যে নারীগুলো আমরা দুপুর পর্যন্ত দেখতে পেয়েছি সেই সমস্ত বাড়িতেও দেখা যাচ্ছে এই নারীরাও নাই, তারা দেখাচ্ছে শিশুরা, নারীরা, এবং গতকালকের ঘটনার পর থেকে নারীরা এবং শিশুরা বাড়িগুলো পাহারা জানতে চাচ্ছি, যারা যে 4 জন মারা গেছেন তাদের মরদেহ আসলে হস্তান্তর করার কথা রয়েছে, পরিবারের কাছে দেয়া হয়েছে কিনা, আর এই বিষয়ে যে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখছেন এবং তারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল ইসলামের সাথে আমি কথা বলেছি একটু আগে। তিনি জানিয়েছেন যে যে একটি ট্র্যাডিশন আছে যে 5টার ভিতরেই লাশ ময়নাতদন্তের বিষয়টি রয়ে গেছে। তো আমি সর্বশেষ জানতে পেরেছি 3টি লাশ দুপুর 3টার ভিতরেই ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং 5টার ভিতরেই অবশিষ্ট যে লাশটি সেটি তদন্ত সম্পন্ন হবে, এবং এই ময়নাতদন্ত সম্পন্ন হলে 5টার পরই আপনার পরিবারের স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে। তার পরবর্তীতে তারা সুবিধাজনক সময়ে দাফন করবে। আপনাকে জানিয়ে রাখি এই যে এই ঘটনায় যে আরো যে 10 জন আহত হয়েছিলেন, তার সেই 10 জনের মধ্যে 9 জন মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদের ভিতরে অন্ততপক্ষে 5 জন গুরুতর জখম ছিল। তো তারা হাসপাতালে ভর্তি হলেও গতকালকের ঘটনার পরই 3 জন ছাড়পত্র নিয়ে অন্যত্র ঢাকায় চিকিৎসার জন্য চলে গিয়েছেন, আর বাকি যে 6 জন তারা হাসপাতালে বা কাউকে না জানিয়ে একরকমের লোকচক্ষুর অন্তরালেই তারা পালিয়ে অন্য কোথাও চিকিৎসা নিচ্ছে। তবে তাদের অবস্থাও খুব সুবিধাজনক নয়, আশঙ্কাজনক বলে তাদের পরিবারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণে রেখেছে, শান্তিপূর্ণ আছেই আমরা দেখতে পেয়েছি। তবে আশঙ্কা রয়েছে, না জানি এই লাশ হস্তান্তরের পরে, দাফনের পরে অনাকাঙ্ক্ষিত বা এই যে প্রতি হামলার কোনো ঘটনা ঘটবে কিনা, এই ধরনের আশঙ্কা কিন্তু প্রতিটি পরিবারে রয়ে গেছে। আবুল বাশার জানাচ্ছিলেন মাগুরা থেকে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষ দ্বিতীয় দিনের মতো মুখোমুখি অবস্থান নিয়েছে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে বেলা 11টা থেকে কিশোরগঞ্জ 2 আসনের এমপি নূর মোহাম্মদের সমর্থকরা কালিয়াচাপড়া এলাকায় ময়মনসিংহ কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। অপরদিকে সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের নবনিযুক্ত সভাপতি সোহরাবুদ্দিন উপজেলার পাটুয়াভাগার দরগাবাজার এলাকায় তার নিজ বাড়িতে পুলিশ পাহারায় উপজেলা আওয়ামী লীগের প্রথম সভা করেছেন।
এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগাবাজার এলাকা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সোহরাবুদ্দিনের বাসায় নতুন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ ২০ জন আহত হন। তৃতীয় ধাপের ১,০০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম বিতরণ। সকাল 10:30 থেকে ধানমন্ডির দলীয় কার্যালয়ে শুরু হয় বিক্রি কার্যক্রম। আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে ফর্ম সংগ্রহ ও জমা দেয়া। এই সময় নির্বাচন কমিশন ঘোষিত 9টি পৌরসভা নির্বাচনে মেয়র পদেও ফর্ম বিক্রি চলবে। এদিকে প্রথম দিনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় কিছুটা কম ছিল। আগামী 2-1 দিনের মধ্যে ভিড় বাড়ার আশা সংশ্লিষ্টদের। দলের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশীদের স্বাস্থ্যবিধি মেনে এবং লোকসমাগম ছাড়া আবেদন ফর্ম সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে। 21 অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নির্বাচনের প্রার্থী চূড়ান্তের কার্যক্রম শুরু হবে। 28 নভেম্বর হবে এসব এলাকায় ভোট গ্রহণ। আজ 16 অক্টোবর থেকে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে। আমাদের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে যে মনোনয়ন বোর্ড আগামী 21 অক্টোবর থেকে তিনি এই মনোনয়ন বোর্ডের সভা শুরু করবেন। গত 24 ঘন্টায় ময়মনসিংহ সহ 3 জেলায় করোনা উপসর্গ নিয়ে 9 জন মারা গেছেন। এদের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন 7 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 1 জন এবং উপসর্গ নিয়ে 3 জন মারা গেছেন। রাজশাহী মেডিকেলে 3 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 1 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। সেখানে শনাক্তের হার 5.39%। গত 24 ঘন্টায় বরিশালে উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন। পিসিআর ল্যাবে 161 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2 জনের। বিশ্ববিদ্যালয়ের হল খোলার আগে শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এর উদ্বোধন করেন উপাচার্য ফরিদউদ্দিন আহমেদ। প্রথম দিনে অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের 300 শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে ফাইজারের টিকা। আগামীকাল এই 2 বর্ষের শিক্ষার্থীদের সাথে টিকা পাবেন তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। 6 দিন চলবে টিকা কার্যক্রম। তবে চাহিদা অনুযায়ী টিকা দেওয়ার সময় আরও বাড়ানো হবে বলেও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী 25 অক্টোবর থেকে খুলবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। এর আগে শিক্ষার্থীদের অন্তত 1 ডোজ টিকা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা রেজিস্ট্রেশন করার পরও টিকা দিতে পারেনি, হয়তো এনআইডি আছে অথবা এনআইডি নাই, তাদের সবাইকে আমরা এখানে টিকার আওতায় নিয়ে আসবো আমাদের ক্যাম্পাসে। এবং সবচেয়ে ভালো খবর হলো, সুখবর হলো, আমরা আজকে থেকে ফাইজারের টিকাটা দিচ্ছি এখানে। তো এটা নিয়ে যে যতক্ষণ আমাদের শিক্ষার্থীরা যাদের ডিমান্ড থাকবে, আমরা চেষ্টা করব দ্রুত তারা যেন, আমি আহ্বান জানাবো আমাদের প্রিয় শিক্ষার্থীদের, তারা যেন সবাই যেন দ্রুত এসে টিকাটা দিয়ে দেয়। ফেরিঘাটে ড্রেজিংয়ের কাজ চলা এবং শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি বন্ধ থাকায় যানবাহনের চাপ পড়েছে দৌলতিয়া পাটুরিয়া ঘাটে। এতে দৌলতিয়া ফেরিঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পূজার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বাড়ায় সকাল থেকে ঘাটে ভিড় বাড়তে থাকে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সারিও দীর্ঘ হতে থাকে। এতে দৌলতিয়া ঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কে 3 কিলোমিটার এলাকায় আটকে আছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েছেন চালক এবং যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন, পর্যাপ্ত ফেরি থাকলেও ঘাট সংকটের কারণে যানবাহন পারাপারে বিলম্ব হচ্ছে। তবে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসের সারি না থাকলেও নদী পারের অপেক্ষায় রয়েছে 5 শতাধিক পণ্যবাহী ট্রাক। বর্তমানে এই রুটে 20টি ফেরির মধ্যে 19টি চালু রয়েছে। দেখা গেল রাত 11টা গেলেও ফেরিতে উঠতে পারবো কি সন্দেহ আছে, উঠতে নাও পারতে পারি। এত জাম আছে, যাত্রীরা বসে দুর্ভাগ্য পড়ে রয়েছে, আমরাও বসে রয়েছি, ফেরি পাই না। 4-5 ঘন্টা 6 ঘন্টা লাগে ফেরি উঠতে। নাওয়া নাই, খাওয়া নাই, এই কষ্টের কোনো সীমা নাই আমাদের। দুর্ভোগ কবে পোয়াবে তাও জানি না। এ বিষয়ে আরো জানাতে এবার রাজবাড়ী দৌলতিয়া ফেরিঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, ফেরিঘাটের সংকটের কথা বলা হচ্ছে, কিন্তু সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, তার আগে একটু জানিয়ে রাখি যে গত 1 সপ্তাহ ধরে কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ একটা জট সৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে ছেড়ে আসা চালক এবং যাত্রীরা ভোগান্তিতে রয়েছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে। সেই সিরিয়ালটা কিন্তু
এখনও রয়েছে। তবে দুপুরের পর থেকে কিন্তু যাত্রীবাহী পরিবহনের সংখ্যাটা কিছুটা কমছে। তারপরেও এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 2 শতাধিক যাত্রীবাহী পরিবহন কিন্তু পারের অপেক্ষায় রয়েছে এবং প্রতিটা যানবাহনকে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। যে যানবাহনগুলো দাঁড়িয়ে আছে এই যানবাহনগুলো বেলা 2টা নাগাদ এই ফেরিঘাট এলাকাতে এসেছে। এখন যে স্থানটাতে রয়েছে এখান থেকে ফেরিঘাট আরও 1.5 কিলোমিটার দূরে। এই 1.5 কিলোমিটার পথ পাড়ি দিতে কিন্তু এইসব যানবাহনকে আরও 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। সেই হিসেবে প্রতিটা যানবাহনকে 4 ঘন্টার অধিক সময় অপেক্ষায় থেকে ফেরিতে উঠতে হচ্ছে। আর এতে করে এইসব যানবাহনের চালক এবং যাত্রীরা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে রয়েছে। বিশেষ করে আমরা আপনি জানিয়েছিলেন যে এই যে দীর্ঘ সারি সকাল থেকে অপেক্ষা করছে 4 থেকে 5 ঘন্টা, আসলে দেরি কেন হচ্ছে? কর্তৃপক্ষ আপনাদেরকে কিছু জানিয়েছেন? দেখুন, বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা বলছেন যে যানজটের কারণ হিসেবে পাটুরিয়া ফেরিঘাট এলাকাতে ড্রেজিং কাজ চলছে এবং দৌলতদিয়া ফেরিঘাটের 7 নম্বর ফেরিঘাট এলাকায় ড্রেজিং চলছে, যে কারণে ফেরি কিন্তু পোলট্রন পাচ্ছে না, যার ফলে ফেরি লোড আনলোড হতে সময় লাগছে। এছাড়াও শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, যার ফলে ওই রুটের যানবাহন এই রুট ব্যবহার করায় এই যানজটের সৃষ্টি হচ্ছে। তবে তারা বলছেন যে 20টা ফেরির মধ্যে 19টা ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হলেও যে যানবাহনের চাপ, এই চাপটা আসলে তারা মোকাবেলা করতে পারছেন না। তারা শুধু একটা বিষয় আমাদেরকে জানিয়েছেন যে ড্রেজিং কাজ শেষ না হলে এবং শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল শুরু না হলে এই যে যানজট পরিস্থিতিটা এভাবেই থেকে যাবে। তো সবকিছু মিলিয়ে যাত্রীরা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে রয়েছে এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই যানজট নিরসনের জন্য 19টা ফেরি দিয়ে যানবাহনগুলো পারাপারের চেষ্টা করছে। শামির রেজা জানাচ্ছিলেন দৌলতদিয়া ফেরিঘাট থেকে। নাব্যতা সংকট দূর করতে বরিশালের নদীগুলোতে আগাম ড্রেজিং শুরু করেছে বিআইডব্লিউটিএ। শুরুতেই বরিশাল নৌবন্দরের নদীর আবর্জনা এবং ঘাটে রাখা লঞ্চের কারণে বিঘ্নিত হচ্ছে কাজ। তবে নদীতে পলি জমার আগে ড্রেজিং করায় সুফল পাওয়া যাবে না বলছে লঞ্চের মাস্টাররা। বরিশালের নদীগুলোতে নাব্যতা সংকট শুরু হয় 1995 সালে। সেই থেকে প্রতি বছর বন্দর সচল রাখতে করা হয় ড্রেজিং। বন্দর কর্তৃপক্ষ বলছে বরিশালের নৌপথের 44টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন ডুবোচরের সন্ধান মিলেছে। তাই বরিশাল নৌবন্দর, বরগুনা ও পটুয়াখালীতে 30টি পয়েন্টে আগাম ড্রেজিং কাজ শুরু হয়েছে। প্রতি বছর আপনার উজান থেকে যে পরিমাণ পলি নেমে আসে তাতে দক্ষিণাঞ্চলে নৌপথগুলি আমরা নাব্যতা সংকট দেখা দেয় এবং নাব্যতা সংকট দেখা দেওয়ার কারণে আমরা প্রতি বছর ড্রেজিং করে থাকি। এই বছর আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 30টা পয়েন্টে 21 লক্ষ ঘনমিটার আমরা ড্রেজিং করব। শুকনো মৌসুমে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতেই এ ব্যবস্থা। তবে ঘাটে লঞ্চ থাকায় পলি কাটায় বিঘ্ন ঘটছে। এছাড়া নদীর তলদেশে টায়ার, টিউব, লোহা লক্করের স্তর জমায় সময় লাগছে বেশি। টায়ার, টিউব, পলিথিন, প্লাস্টিক, বিভিন্ন ধরনের ময়লা, স্যার সব ধরনের ময়লা পাওয়া যায় নদীতে, সব ধরনের ফেলায়। নদীর তলদেশে শক্ত মানে কাঠ, লোহা, তারপরে অন্যান্য ময়লা টয়লা পড়ে নদীর তলদেশ শক্ত হয়ে গেছে। রাত্রে যখন ড্রেজিং করি সেক্ষেত্রে লঞ্চগুলোর বিঘ্ন ঘটে বেশি। মানে লঞ্চ আসলেই আমাদের এদের ছেড়ে দিতে হয়, পল্টন ছেড়ে দিতে হয়। তো দৈনিক যদি আমাদের এদের ছেড়ে দিয়ে আবার রেজাল্টটা প্লেস করতে হয়, এই জন্য আমার ড্রেজিং অনেক হ্যাম্পারিং হয়। পাতারহাট, লাহারহাট, ভেদুরিয়া, মিয়ারচর ও বুখাইনগর সহ বিভিন্ন এলাকার চরে আটকে যাচ্ছে নৌযান। নদীতে এখনও পুরোপুরি পলি না জমায় ড্রেজিংয়ের সুফল পাওয়া যাবে না বলে মত লঞ্চ চালকদের। সমস্যা হলো কি, টিকসই ড্রেজিং হয় না। আমাদের যে জাহাজগুলো বড়, এটা ড্রাফট অনেক বেশি, অন্তত 20 ফিট হওয়া দরকার ছিল, কিন্তু ওরা 14 থেকে 15 ফিট ড্রেজিং করে, দেখা যায় 2-3 মাস পরে আবার ভরাট হয়ে যায়। বাবুগঞ্জের টার্মিনাল থেকে মেঘনা পর্যন্ত পানি কম, তারপরে ওই শায়েস্তাবাদের মোড়েও পানি কম। এসব জায়গায় ড্রেজিং করা অতি জরুরি দরকার। প্রতি বছর শুকনো মৌসুমকে সামনে রেখে ড্রেজিং ন্যূনতম মেয়াদ পর্যন্ত স্থায়ী না হওয়ায় সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে বলে মত বন্দর ও নৌপথ সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আটকে আছে প্রায় ৩,৮০০ মামলা। করোনাকালে আদালত বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে এই মামলা জট। এতে দীর্ঘ সময় মামলা নিষ্পত্তি না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। এই অবস্থায় ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো সহ আরও বিচারক নিয়োগের দাবি আইনজীবীদের। সিলেটের বালাগঞ্জের সুমনা বেগম
2016 সালে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা করেছিলেন। এরপর আদালতে হাজিরা দিতে দিতে কেটেছে তার 4 বছর। এখনো নিষ্পত্তি হয়নি সেই মামলা। কেস দিছি একটা দুঃখ ভাইয়া আঘাত ভাইয়া এলা দেয় নানি মানুষে। আমার তো সবে চাইছিলে আমার নিয়ে একটাই দিতা। এখন তারা যখন আমার নিচন গিয়ে আমিও গেছি গিয়ে আল্লাহ আমার বাচ্চা 3টা দিলেইছে। আমি আওয়া যাওয়া করতে করতে খুব বেশি বিরক্ত হয়েছি। একই ট্রাইব্যুনালে 2010 সালের অনেক মামলাই এখনো নিষ্পত্তি হয়নি। বিচার প্রার্থীদের অভিযোগ, এতে ভোগান্তি যেমন হচ্ছে, বাড়ছে খরচও। অ্যাক্সিডেন্ট মামলারে নির্যাতন মামলা কইরা দিছে, কিন্তু আমরা সবসময় আইয়ার হাজিরা দিয়ার কিন্তু মনে হইলেন আমরা এটার কোনো শেষ পাইয়া ভুল বুঝাবুঝি ইয়ারে মামলা হয়েছে ওইলে এবার সমাধান হয়ে গেছে, সব কিছু বিবাহ হয়েছে, সব কিছু হয়েছে, ওইলে আবো মামলা শেষ হন না। আইনজীবীরা বলছেন স্পর্শকাতর মামলাগুলোর বিচার দ্রুত শেষ করতেই এই ট্রাইব্যুনাল। কিন্তু বিভাগীয় এই শহরে মাত্র একজন বিচারক দিয়ে কার্যক্রম পরিচালনা করতে দেরি হচ্ছে বিচার প্রক্রিয়া, বাড়ছে মামলার জট। এখানে আসলেই বিচারকের সংখ্যা বৃদ্ধি না করলে এই যে জট লাগছে এটা বহুদিন লাগবে শেষ হতে। তো এখানে বিচারকের যে কর্মশক্তি আছে এগুলো নিরূপণ করে এখানে অন্তত আরও 2টা ট্রাইব্যুনাল কাজ করার মতো মামলা আছে। করোনার কারণে আদালত বন্ধ থাকায় বেড়েছে মামলার জট। পরিস্থিতি সামাল দিতে জমে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে, জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুধু ভার্চুয়ালে জামিন শুনানি হয়েছে, বিচার হয় নাই, সাক্ষী টাকি হয় নাই, তাই মামলা কিছু জট বাড়ছে। আমরা ইদানিং আমাদের যে কোর্ট খোলার পর থেকে আমরা যত দ্রুত পারতেছি আমরা মামলা নিষ্পত্তির কাজে প্রতিদিনই নিষ্পত্তির জন্য বেশি বেশি করে আমরা চেষ্টা করতেছি। বিচার প্রার্থীদের ভোগান্তি ও হয়রানি নিরসনে ট্রাইব্যুনাল এবং বিচারকের সংখ্যা বাড়ানোর আহ্বান আইনজীবীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দুর্গাপূজার ছুটিতে 5 দিন বন্ধ থাকার পর আজ থেকে বেনাপোল স্থলবন্দরে শুরু হয়েছে কাঁচামাল ও খাদ্যপণ্য আমদানি রপ্তানি। এতে সকাল থেকে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর এলাকায়। বন্দরের উপপরিচালক মামুন তরফদার জানিয়েছেন, সোমবার বিকেল থেকে বেনাপোল ও পেট্টাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি পণ্য পরিবহন বন্ধ থাকে। তবে এ সময় বেনাপোল বন্দরে পণ্য ওঠানামা সহ পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল। কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নিতে রাত দিন বন্দর সচল থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। নাটোরের নলডাঙ্গায় নিজ ঘর থেকে আব্দুর রাজ্জাক নামে এক মুদি ব্যবসায়ী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তার স্ত্রী সালমা বেগমকে। সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার মুমিনপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আব্দুর রাজ্জাকের সাথে সালমা বেগমের পারিবারিক কলহ চলে আসছিল। গত রাত 11টার দিকে আব্দুর রাজ্জাক মুদি দোকান থেকে বাড়ি ফেরেন। এরপরই গ্রামবাসী তার মৃত্যুর খবর পান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে 35 জন আহত হয়েছে। এই ঘটনায় ভাঙচুর করা হয়েছে অন্তত 30টি বাড়িঘর। গতরাত উপজেলার কামান্না এবং বারাইহুদা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কামান্না গ্রামের রশিদ মেম্বার এবং নাহিদ মোল্লা সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গতরাতে নাহিদ মোল্লার বাড়িতে হামলা চালায় রশিদ মেম্বারের লোকজন। সে সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 35 জন আহত হন। সে সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরায় পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে হর্টিকালচার সেন্টার। উদ্যান ফসল জনপ্রিয় করতে 14 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই কেন্দ্র। এরই মধ্যে কৃষি বিভাগের তত্ত্বাবধানে মাঠ পর্যায়ে শুরু হয়েছে ফল বাগান ভিত্তিক কৃষি চর্চার প্রশিক্ষণ। বছরব্যাপী উদ্যান ফসল উৎপাদনের মাধ্যমে পুষ্টি প্রকল্পের আওতায় সাতক্ষীরায় হর্টিকালচার তৈরি করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সদর উপজেলায় 3.76 একর জমিতে প্রায় 14 কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শুরু হয় 2020 সালে, যা নির্মাণ কাজের 80% শেষ হয়েছে বলে জানিয়েছে ঠিকাদারের প্রতিষ্ঠান। বাউন্ডারি কাজ 80% শেষ, এটা অফিস 1,25,00,000 টাকা। আর মাটি ভরাটের কাজে আমাদের 1 কোটি টাকার মতো।
আর আমরা জমি গ্রহণ করেছি 4 কোটির মতো, অ্যাভারেজে টোটাল 14 কোটি টাকা। এরই মধ্যে মাঠ পর্যায়ে কৃষক ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কৃষি বিভাগ। এখান থেকে ট্রেনিং নিয়ে আমি মাশরুম চাষ করেছি, আবার এখানে শাক লাগিয়েছি, ওখানে ধনের পাতা আছে। হর্টিকালচার সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে আমি এই উদ্যোগ নিয়েছি কেঁচো সার তৈরির জন্য, এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে জৈব সার তৈরি করে এই পাশে এলাকার যে কৃষকরা আছে তাদের মাঝে এটা ছড়িয়ে দেওয়া। কৃষি বিভাগ জানিয়েছে, দেশে বর্তমানে ফল ও মশলা জাতীয় ফসলের 60% বছরের মাত্র 4 মাসে উৎপাদিত হয়। এই উৎপাদন বাড়িয়ে সারা বছর উদ্যান ফসল ফলানোই এই হর্টিকালচার সেন্টারের লক্ষ্য। ফল গাছ লাগানোর উদ্বুদ্ধ করতে প্রদর্শনী কার্যক্রম, মহিলাদের উদ্যোক্তাদের নিয়ে তাদের কার্যক্রম আমরা ইতিমধ্যে চলমান। সাতক্ষীরাতে যে আমাদের যে সুযোগগুলো আছে, সাতক্ষীরাতে এই হর্টিকালচার সেন্টার নিঃসন্দেহে একটা বৈপ্লবিক পরিবর্তন সক্ষম হবে। আমরা অনেক দিনের ছিল যে সাতক্ষীরা একটা হর্টিকালচার সেন্টার হোক, সেই প্রকল্পের মাধ্যমে হচ্ছে। এই প্রকল্পটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও বিশেষ একটা নজরদারি কার্যক্রম। সাতক্ষীরায় প্রায় 4.25 লাখ কৃষক রয়েছেন, আর চাষাবাদযোগ্য জমির পরিমাণ 1,87,248 হেক্টর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারীর কারণে কুষ্টিয়ায় এবারও হচ্ছে না লালন মেলা, তবে আত্মার টানে অনেক বাউল সাধু ও ভক্ত গেছেন আখড়াবাড়িতে। মেলা না হলেও লালনের তিরোধান দিবসে সাধু সঙ্গ করবেন তারা। অনাসে দেখতে পাবি কোনখানে সর্বারাম, দোল পূর্ণিমার তিথিতে অনুসারীদের নিয়ে সাধুসঙ্গ করতেন ফকির লালন সাঁই। এরই ধারাবাহিকতায় দোল পূর্ণিমায় এবং লালনের মৃত্যুবার্ষিকীতে দুবার সারা দেশের বাউল ফকিররা জড়ো হন কুষ্টিয়ার ছেউরিয়ায়। তবে করোনা মহামারীর কারণে গত বছর মেলা স্থগিত করে লালন একাডেমি। এবারও নেই তেমন কোনো আয়োজন। তারপরও বিভিন্ন এলাকা থেকে অনেক বাউল সাধু ও লালন ভক্ত জড়ো হয়েছেন আখড়াবাড়িতে। তারা বলছেন, উদযাপনের জন্য নয়, এসেছেন আত্মার টানে। কম বেশি আসবেই, আসি তারা এক পাক ফিরে চলে যাতে হলেও যাবে। আমরা সাইজির ধামে আসি প্রত্যেক বছর, আমরা আনন্দ উল্লাস করি, আমাদের খুব তৃপ্তি হয়। প্রচণ্ড খারাপ লাগতেছে, যদি অনুষ্ঠানটা সুন্দরভাবে উদযাপিত হইতো তাহলে আমাদের অনেক জ্ঞানের প্রসার ঘটতো আরও। জেলা প্রশাসক বলছেন, বাউলরা নিজস্ব নিয়মে সাধুসঙ্গ করতে পারলেও লালন একাডেমির পক্ষ থেকে থাকছে না কোনো আয়োজন। বাউল সম্রাট ফকির লালন শাহ এর 131তম তিরোধান দিবস পালন করা সম্ভব হচ্ছে না। উপর্যুক্ত বিষয়ে বাউল সম্রাট ফকির লালন শাহ এর ভক্তবৃন্দ, সাধক এবং গুণীজন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। লালন অনুসারীরা মনে করেন, সাধুসঙ্গের সাথে মেলার কোনো সম্পর্ক নেই, তাই সাঁইজির তিরোধানের দিনে নিজেদের মতো করেই তাকে স্মরণ করবেন ভক্তরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সারা বছর পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে এবার হিমাগার তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। এবছরের শেষ দিকে সারা দেশে 400 হিমাগার তৈরির প্রকল্পের কাজ শুরু হবে বলছে কৃষি বিপণন অধিদপ্তর। আলাদা হিমাগার তৈরি হলে দীর্ঘ সময় পেঁয়াজ সংরক্ষণের পাশাপাশি পচন রোধ করা যাবে বলে দাবি সংস্থাটির। সরকারি হিসেবে গেল অর্থবছরে দেশে পেঁয়াজের 35 লাখ টন চাহিদার বিপরীতে উৎপাদন হয় 33.5 লাখ টন, যা আগের বছরের চেয়ে 8 লাখ টন বেশি। তবে উৎপাদন ভালো হলেও বাজারে এর প্রভাব নেই, বরং দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। বর্তমানে রাজধানীর বাজারে দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে 70 টাকা কেজিতে, আর আমদানি পেঁয়াজের কেজি 60 টাকার বেশি। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, সংরক্ষণ দুর্বলতায় প্রতি বছর নষ্ট হয় 30% পেঁয়াজ, তাই বাধ্য হয়ে আমদানি করতে হয়। এমন পরিস্থিতিতে পেঁয়াজ সংরক্ষণের জন্য নির্মাণ করা হচ্ছে আলাদা হিমাগার। 50 কোটি টাকার প্রকল্পের আওতায় সারা দেশে নির্মাণ করা হবে 400 হিমাগার। চাষিদের বাড়িতেই হবে এই হিমাগার। আমরা উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে হিমাগার তৈরি করে সেখানে আমরা রাখার ব্যবস্থা করছি। কৃষি বিপণন অধিদপ্তর থেকে এই মুহূর্তে 50 কোটি টাকার একটা প্রকল্প পরিকল্পনা কমিশন থেকে অনুমোদন হয়েছে। আমরা এই পেঁয়াজের জন্য আমরা 400টা আমরা ঘর করব। সরকারি এই উদ্যোগকে ইতিবাচক বলছেন প্রান্তিক চাষিরা। তবে টেকসই সুফল নিশ্চিত করতে প্রকল্পের সঠিক বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের।
হিমাগারটা যদি তৈরি করে দেয়, প্রত্যেক বাড়িতে রাখার জন্য ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা এই ক্ষতিগ্রস্ত তার হব না। প্লাস ওই পেঁয়াজও আর নষ্ট হবে না। আমাদের পেঁয়াজ যেভাবে নষ্ট হয়, এইভাবে যদি সরকার একটা হিমাগার তৈরি করে দেয়, কৃষকে একটা পেঁয়াজটা নষ্ট হবে কম। প্রকল্পর সুবিধাভোগী যারা হবে, যে সমস্ত চাষিরা, তারা সঠিকভাবে প্রকল্পের টাকা ব্যয় করে হিমাগার তৈরি করছে কিনা এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সেইখানে তদারকি ব্যবস্থা সরকারের বাড়াতেই হবে। পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে সঠিক সংরক্ষণের পাশাপাশি কার্যকর তদারকি নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবহন খরচ শ্রমিকদের সিন্ডিকেটের কারণে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। দুপুরে টেকনাফ স্থলবন্দরে পেঁয়াজ আমদানিকারকদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। আলোচনায় এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান সচিব। পাশাপাশি পচনশীল এই পণ্য বন্দর থেকে দ্রুত খালাসের ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানি বন্ধেরও আশ্বাস দেন তিনি। এছাড়া মিয়ানমার থেকে আমদানি করা পণ্য খালাসের পর স্ক্যানিং সুবিধা না থাকায় মাদক চোরাচালান বৃদ্ধির আশঙ্কা করেন ব্যবসায়ীরা। এজন্য দ্রুত বন্দরে স্ক্যানার বসানোর কথা জানিয়েছেন বাণিজ্য সচিব। পরিবহন খরচ ও শ্রমিকদের সিন্ডিকেটের কারণে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। দুপুরে টেকনাফ স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। আলোচনায় এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান সচিব। পাশাপাশি পচনশীল এই পণ্য বন্দর থেকে দ্রুত খালাসের ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানি বন্ধেরও আশ্বাস দেন তিনি। এছাড়া মিয়ানমার থেকে আমদানি করা পণ্য খালাসের পর স্ক্যানিং সুবিধা না থাকায় মাদক চোরাচালান বৃদ্ধির আশঙ্কা করেন ব্যবসায়ীরা। করোনা টিকা নেওয়ার পর সুস্থ আছে মানিকগঞ্জের 120 স্কুল শিক্ষার্থী। জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানিয়েছেন এদের কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। শিক্ষার্থীদের পর্যবেক্ষণে রেখেছে 4টি মেডিকেল টিম। এই কর্মসূচি সফল হলে টিকা দেওয়া হবে 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের। মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী নাবিহা তাহসিন বৃহস্পতিবার ফাইজারের করোনা টিকা নিয়েছে সে। টিকা নেওয়ার পর সামান্য জ্বর হলেও এখন সে পুরোপুরি সুস্থ। প্রথমে একটু ভয় লাগছিল, কিন্তু এখন নেওয়ার পর ভালোই লাগছে, কিছু হচ্ছে না। এর জন্য সবাইকে বলতে চাই যাতে আমার সব ফ্রেন্ডরা, সব শিশুরা 12 বয়সের সবাইরা যাতে টিকাটা নেয়। একই দিন টিকা নেয় মানিকগঞ্জের 4টি স্কুলের 120 জন শিক্ষার্থী। এদের সবাই সুস্থ আছে, কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। নেওয়ার পর দেখি কোনো সমস্যা হয়নি, জ্বর হয়নি, তো ভালোই লেগেছে। টিকা নেওয়ার পর এখন পর্যন্ত আমি ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ আছি। আমার শরীরে কোনো রকমের জটিলতা এখন পর্যন্ত দেখা দেয়নি। আস্থা আছে যে এত বড় একটা সিদ্ধান্ত তারা তো আর না বুঝে নিবে না। এই শিক্ষার্থীদের দিকে বাড়তি নজর রেখেছে স্বাস্থ্য বিভাগ। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে 4 সদস্যের মেডিকেল টিম গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। তারা সার্বক্ষণিক বাচ্চাদের এবং অভিভাবকদের সাথে যোগাযোগ রাখতেছে। আমি নিজেও কিন্তু বাচ্চাদের সাথে যোগাযোগ রাখতেছি। 3 দিন অলরেডি পার হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। আসলে সমস্যা হওয়ার কথা না। আমরা এটা 10 থেকে 14 দিন পর্যন্ত তাদেরকে অবজারভেশনে রাখবো আর কি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি সাপেক্ষে 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকা দেওয়া হয়েছে। সারা দেশে 1 কোটি শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সহ তাহিরপুরে বিভিন্ন পর্যটন কেন্দ্রে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সকাল থেকে দিনব্যাপী চলে এই অভিযান। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য নষ্টের সংবাদ প্রচারের পর অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। এ সময় হাওরে পর্যটকবাহী নৌকাগুলোতে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। পরে হাওরের পানিতে ভাসমান প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগ সহ ভাসমান আবর্জনা পরিষ্কার করা হয়। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে। আগামীতে টাঙ্গুয়ার হাওরে ইঞ্জিন চালিত নৌযান চলাচলও বন্ধ করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। 6 বছর বয়সী এক শিশুর স্পিন জাদুতে মুগ্ধ সচিন টেন্ডুলকার। বন্ধুর মাধ্যমে পাওয়া ভিডিও শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে। কিংবদন্তির এক পোস্টে রীতিমতো তারকা বনে গেছেন বরিশালের আসাদুজ্জামান সাদিদ, শাহরিয়ার নাফিজ, এমনকি IPL-এর দল মুম্বাই ইন্ডিয়ান্সের পোস্টেও শোভা পেয়েছে সাদিদের ঘূর্ণি জাদু।
লেগ স্পিনের বিশুদ্ধ টানে কখনো ব্যাটারকে বোকা বানাচ্ছেন, আবার গুগলি দিয়ে করছেন বিভ্রান্ত। 6 বছর বয়সী আসাদুজ্জামান সাদিদের এমন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বরিশালের এই ক্ষুদে প্রতিভার খবর হয়তো এখানেই সীমাবদ্ধ থাকত, কিন্তু মাহাত্ম্য বেড়ে যায় যখন ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকার নিজের ভেরিফাইড পেজে ভিডিওটি শেয়ার করেন। লিখেছেন, খেলার প্রতি এই ছোট্ট শিশুটির ভালোবাসা এবং আবেগ একেবারে স্পষ্ট। শুধু সচিন নয়, বর্তমানের সেরা লেগ স্পিনার রশিদ খানও সাদিদকে দেখছেন বড় প্রতিভা হিসেবে। আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স বাংলাদেশের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিসদের ফেসবুক পোস্টেও ঠাঁই পেয়েছেন সাদিদ। বরিশালের মহাবাজ গ্রামে 6 বছরের সাদিদের বসবাস। 3 বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি মামার হাতে। বিশ্বজুড়ে এত এত প্রশংসার মাহাত্ম্য এখনো বুঝে উঠতে পারেনি এই ক্ষুদে বিস্ময়। আমি সচিন টেন্ডুলকারকে ভালোবাসি, তারপর অ্যাডাম জাম্পাকে, তারপর সাকিব আল হাসানকে, মুশফিককে, ওদেরকে আমি খুব ভালোবাসি। তারপর ওদের মতো আমি খেলি। আমি বিশ্বকাপ জয় করতে চাই এবং বাংলাদেশের হয়ে খেলতে চাই। মামার কাছেই ক্রিকেটের হাতেখড়ি। সাদিদকে বড় ক্রিকেটার বানানোর স্বপ্ন কাছের মানুষদের। ম্যাচ চলতেছে বাংলাদেশের, তখন ওই ম্যাচ হচ্ছে সাকিব ভাই হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ পাইছে। তখন আমার বললো সাকিব ভাই তো বেশি রান করে না, কিন্তু সাকিব ভাই ম্যান অফ দ্য ম্যাচ কেন পাইলো? তখন আমি বললাম সাকিব ভাই তো অলরাউন্ডার, ও ব্যাটিং বোলিং দুইটাই করতে পারে, সেই জন্য ম্যান অফ দ্য ম্যাচ পাইছে। তখনও বলতেছিল যে আমি তাহলে হচ্ছে বোলিং শিখবো। তখন ওর বোলিংয়ে হাতে করি বলতো, আমি ওর বোলিংয়ে হাতটা ঘুরাইলাম। হাতটা ঘুরেছি এইভাবে যে জেনারেল যারা বোলিং করে ওইভাবে না, যাতে লেগ স্পিনার যেভাবে বোলিং করে ওইভাবে, যাতে ওর ভিতর ন্যাচারাল জিনিসটা গ্রো করে। যে অন্যান্য লেগ স্পিনার থেকে ডিফারেন্ট, কারণ অন্যান্য লেগ স্পিনারদের লেগ স্পিন রিস্ট পজিশন একরকম থাকে, আবার ঘুগলি মারার রিস্ট পজিশন অন্যরকম থাকে, কিন্তু ওর বেলায় ওর দুইটা রিস্ট পজিশনই সেম। বাংলাদেশে এমন প্রতিভা নতুন নয়, কিন্তু প্রতিভা বিকশিত হওয়ার আগেই ঝরে পড়ার সংখ্যাটা অনেক। সাদিদ উঠে আসুক, লাল সবুজ জার্সিতে বাংলাদেশের লেগ স্পিনারের অভাব দূর করুক, এমন প্রত্যাশা সবার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল আজকের সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।